আমরা পাবো আশা করেছিলাম, কিন্তু সেই জায়গায় সম্যক কোনো বার্তা আমরা দেখতে পেলাম না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম মিদনাপুর কাণ্ডে যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন হয়েছিল, সেই সাসপেনশন তিনি তুলে নিলেন, প্রত্যাহার করলেন। আমরা সেদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে জানিয়েছিলাম যে এই যে সাসপেনশন অবৈধ। এইভাবে আপনি সাসপেনশন করতে পারেন না জুনিয়র ডাক্তারদেরকে। তাদের কর্তব্যে কোনো রকমের কোনো গাফিলতির জায়গা পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে কোনো জায়গাতে নেই। তাহলে এই সাসপেনশন একদিন না একদিন তাকে তুলতেই হতো। প্রসঙ্গত এখানে উল্লেখ করতে চাই যে তিনি আজকের মিটিংয়ে যদি বলতেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, কেন এতগুলো মায়ের মৃত্যু হলো। 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক উদয়ন স্যার তিনি জানাচ্ছেন যে এই সেম প্যাটার্ন ডেথ 2015 সালে হচ্ছে। 2022, 23, 24 আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, সাগর দত্ত, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, বিভিন্ন সময়ে সেম প্যাটার্ন অফ ডেথ প্রসূতিদের ক্ষেত্রে আমরা দেখেছি। তাহলে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? মিদনাপুর ঘটনার সামনে আসে, নিম্নমানের ওষুধের প্রসঙ্গ যখন সামনে আসে, তখন তিনি ধামাচাপা যাওয়ার জন্য সাসপেনশন করেন। তাহলে তিনি আজকে বললেন না কেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? এই প্রকৃত কারণ যদি বলতেন, তাহলে আমরা মনে করতাম যে এই যে ঘটনা, সেই ঘটনার প্রতি তিনি সমবেদনাশীল। তাহলে এই জায়গাটা আমরা দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিভিন্ন স্তরের কাঠামোর কথা। এই প্রসঙ্গে যে কথাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে সুচিন্তিত মতামত রাখতে চাই, সেটা এটাই, আপনারা যদি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বেতন পরিকাঠামো দেখেন, তাহলে সেখানে দেখবেন যে আর পশ্চিমবাংলার বেতন পরিকাঠামো আর বাকি স্টেটের বেতন পরিকাঠামো, তাহলে মূল্যবৃদ্ধি এবং বেতন পরিকাঠামোর যে জায়গা, সেটা স্বাভাবিকভাবেই এই জায়গা জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটিদের ক্ষেত্রে, এসআরদের ক্ষেত্রে প্রাপ্য ছিল। সেই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন। আমি নতুনভাবে যেটা মনে করি, এই নিয়ে ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বর করার কোনো জায়গা নেই। যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন উনি। কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করিনি। আমরা সুনির্দিষ্টভাবে যে প্রশ্ন রাখতে চেয়েছি সেটা এটাই যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন প্রয়োজন। আমরা যে সুনির্দিষ্ট দাবি এবং সুনির্দিষ্ট পয়েন্ট রেখেছিলাম যে কেন সেন্টার রেফারেল সিস্টেম তৈরি হবে না, কেন বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম চালু হবে না, কেন রিক্রুটমেন্ট হবে না, কেন গুণমান সম্পন্ন ওষুধ সাধারণ মানুষকে দেওয়া যাবে না, কেন সাধারণ মানুষের রোগীদেরকে ফ্লোরে অ্যাডমিশন হতে হবে, কেন যে ন্যূনতম পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোগুলো মেডিকেল কলেজের অভ্যন্তরে তৈরি হচ্ছে না, জীবনদায়ী ওষুধের অপ্রতুলতা কেন তৈরি হচ্ছে, ড্রাগ কন্ট্রোল যে বোর্ড থাকার কথা, সেখানে যে পরিমাণ স্যাম্পেল টেস্ট করার প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা, সেই ইনফ্রাস্ট্রাকচার থাকছে না কেন, স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ, সেই পদক্ষেপের জায়গায় সদর্থক পদক্ষেপ কিছু দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম না থ্রেড কালচারকে কেন্দ্র করে ক্যাম্পাস এবং মেডিকেল কলেজের অভ্যন্তরে যে সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম না শিক্ষক চিকিৎসকদের ক্ষেত্রে স্বচ্ছ ট্রান্সফার পলিসির যে প্রয়োজন, সেই ট্রান্সফার পলিসি সম্পর্কে কি সদর্থক ভূমিকা নেবে, সেই সদর্থক ভূমিকার জায়গা দেখতে পেলাম না। তাহলে আগে যা ছিল স্বাস্থ্য ব্যবস্থা এখনো সেই জায়গায় আছে। তারপরেও আমরা বলতে চাই যে এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্টেট টাস্ক ফোর্স তৈরি হয়েছিল, যে স্টেট টাস্ক ফোর্সের পরিকল্পনা ছিল প্রতি মাসে একটা করে মিটিং করা, এবং জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, একজন মহিলা চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসক ফ্যাকাল্টিদের মাধ্যমে যে পরিকাঠামোর মাধ্যমে, স্বাস্থ্য প্রশাসনের মাধ্যমে যে মিটিংয়ের মাধ্যমে চিকিৎসার শুরু আর সমাধান করা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন গড়ে তোলা প্রয়োজন, সেই জায়গাটা সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা চাই। আমরা আশা রাখি যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের ক্ষেত্রে স্টেট টাস্কফোর্সের মাধ্যমে যে আলোচনার জায়গা শুরু হয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে, রাজ্য প্রশাসন সেই দিকে সদর্থক পদক্ষেপ নেবে।